কোভিড-19 নিয়ে যখন আমরা আতঙ্কিত, লকডাউনে বাড়িতে বসে আছি, হ্যাঁ, এরকম নানা রকম চিত্র আমরা প্রতিদিন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে মানুষ লকডাউন খানিক না মেনে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বেরোচ্ছেন ইত্যাদি ইত্যাদি। সেখানে দাঁড়িয়ে থেকে কোভিড-19 নিয়ে যেরকম সচেতনতা দরকার, সেরকম প্রচুর ভ্রান্ত ধারণা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের মধ্যে চলে আসে। আমরা হয়তো সেগুলোকেই বিশ্বাস করি। তো সেই সব আলোচনা নিয়ে আজকে আমরা এই পর্বটি সাজাচ্ছি, যেখানে কোভিড-19 ঠিক কীভাবে সংক্রমণ হয়, এই ধরনের নানা রকম তথ্য নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন ডক্টর স্বাতী চক্রবর্তী, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী। স্বাতীজি, প্রথমেই যেটা জানতে চাইবো আপনার কাছে, কোভিড-19 যেরকম স্টেজ 2, স্টেজ 3, মানে আমাদের যে স্টেজ 2 আছে এই মুহূর্তে, স্টেজ 3 হয়তো এখনো প্রবেশ করেনি। তো সাধারণ দর্শকের জন্য কনফিউশন থেকে স্টেজ 2 বা স্টেজ 3 পার্থক্যটা যদি একটু আমাদের ব্যাখ্যা করেন। হ্যাঁ, প্রথমত বলি যে কোভিড-19 এটা একটা করোনা ভাইরাস। যেটা ভাইরাস বলতে আমরা যেটা বুঝি যে এটা কিন্তু আলটিমেটলি একটা লাইফে বডি যখনই তার সংস্পর্শে আসে সেই ভাইরাসের সংক্রমণ বা সংক্রামিত হতে শুরু করে। সুতরাং এই ভাইরাসটাও কিন্তু বিভিন্ন স্টেজেতে একটার পর একটা কিন্তু তার রেপ্লিকেশনসটা বাড়তে থাকে। আজকে যখন রিসার্চ চলছে এই কোভিড ভাইরাস নিয়ে, সেখানে সারা বিশ্বে থেকে আলোচনার মাধ্যমে, বিভিন্ন গবেষণাপত্রের মাধ্যমে এটা পরিষ্কার হয়েছে সকলের কাছে যে এটা একটা আরএনএ ভাইরাস। আচ্ছা, এই আরএনএ ভাইরাসের কিন্তু রেপ্লিকেশনস রেটটা যেটা আমরা দেখি, সেটা আমরা দেখতে পাই যে এই আরএনএ ভাইরাস কিন্তু একটা 30,000 যেটা নিউক্লিক অ্যাসিড বেস পেয়ার্স দিয়ে কিন্তু এটা তৈরি। আচ্ছা, যেটার সাথে আমরা দেখেছি যে এই কোভিড ভাইরাস কিন্তু খুব একটা নতুন একটা শব্দ। এটা যদিও এখন এই 2019-এর শেষ থেকে 2020 সারা পৃথিবী স্তব্ধ হয়ে আছে এই কোভিড ভাইরাসের মধ্যে, কিন্তু এটা 1975 সালে প্রথম এই কোভিড ভাইরাসটি এসেছে। আচ্ছা, বা করোনা ভাইরাস মেনলি সেটা সংক্রামিত হচ্ছে। এই ভাইরাসটার সম্বন্ধে যদি আমরা জানতে চাই, এটা চীন থেকে এখন শুরু হয়েছে, কিন্তু এটা প্রচণ্ডভাবে কিন্তু প্রথম এই 1965 সালে এটার একটা প্রাদুর্ভাব আমরা সমস্ত জায়গাতেই দেখতে পাচ্ছি। এটার সাথে আমরা দেখতে পাচ্ছি যেটা যে সার্স বা মার্স বা এই যে ভাইরাসগুলো, ইভেন HIV ভাইরাস কিন্তু গঠনগত অনেক মিল পাওয়া, এবং এই মিল শুধু যে তার গঠনগত বাইরের আবরণের বা বাইরের একটা ভাইরাসের যে বাইরেটা থাকে, সেটা একটা লিপিড প্রোটিনের একটা কনজুগেটস দিয়ে তৈরি করা। শুধু যে সেটার সাথে গঠনগত মিল আছে শুধু তাই নয়, তাই জিনোমের মধ্যেও প্রচুর মিল পাওয়া যাচ্ছে। এবং আমরা যদি দেখি একটা হিউম্যান জিনোম ধরে নিই যে সিকোয়েন্স করা হচ্ছে, এই যে আমরা শুনছি সিকোয়েন্স করা হচ্ছে, সেখানে যদি 640 কোটি জিন থাকে, এখানে আমরা 30,000 জিন। আচ্ছা, একটা ইকোলাই যে ব্যাকটেরিয়া, সেখানে যেমন আমরা দেখতে পাচ্ছি 10,000। সুতরাং 10,000-এর থেকে 30,000 যে আমরা জিনোম বেস পেয়ার্স বলছি, সেখানে কিন্তু তার কি ভ্যারাইটি অফ দ্য সিকোয়েন্স অনেক বেশি থাকছে, সেখানে জিনের চরিত্র পাল্টানোর রেটটাও অনেক বেশি হচ্ছে। সুতরাং এই সমস্ত কিছু কিন্তু বিভিন্ন স্টাডি থেকে উঠে আসছে। কারণ এই কোভিড ভাইরাস কিন্তু জাস্ট এই নতুন এই মাত্র এসেছে তা না, রিসার্চ চলছে, বিভিন্ন দেশ এটা নিয়ে কাজ শুরু করে। যেটা 1965 সালে যখন প্রথম আপনি বলছেন যে ভাইরাসের একটা প্রেজেন্স পাওয়া গেছিলো, তো এতটা লং টাইম এর মধ্যে কোনো ভ্যাকসিনেশন বা মেডিসিনের ক্ষেত্রে কোনো প্রোগ্রেস হয়নি? না, এটাই হচ্ছে ব্যাপার যে ভাইরাস আমরা কিন্তু এখানে আমরা পৃথিবীতে দাঁড়িয়ে আছি, আমাদের চারপাশে কিন্তু প্রচুর ভাইরাস আছে, কিন্তু কখন কোন ভাইরাসটা ভাইরালেন্ট স্টেজে আসবে সেটাই কিন্তু পরীক্ষাপত্র দিচ্ছি, সেটাই সেটাই সংক্রমণ ছাড়া। সুতরাং সেই সংক্রমণটা যখন ছড়াতে শুরু করে, সেই সময় কিন্তু সেখানে সংক্রামিত হয়নি, কারণ এখানেও কিছু জিনগত চরিত্র বদলাচ্ছে। এই যে একটা মানুষের থেকে একটা মানুষের দেহে যখন একটা করে ভাইরাসটা চেঞ্জ হচ্ছে, আমাদের কাছে কিন্তু এখনও পর্যন্ত সেই সম্বন্ধে কোনো ক্লিয়ার আইডিয়া হচ্ছে না যে সেটা আদৌ কোনো চরিত্রগত চেঞ্জ হচ্ছে কি না। আচ্ছা, কেন হচ্ছে না? কারণ যে ভাইরাসটা আমাদের এত পপুলেশন, এই সমস্ত পপুলেশনসে কিন্তু আমরা টেস্টিং করতে পারছি না, বা সেখান থেকে কিন্তু আমরা ভাইরাসটাকে অবজারভেশন করা সম্ভব, তার কোনো কালচার করা বা সেটার একটা সম্ভব পপুলেশন স্টাডি করা কিন্তু সম্ভব হয়নি এখন। এই
জন্যই কিন্তু এর চরিত্রগত দিকটা বা সেটার ভাইরাস নিয়ে কাজকর্মটাই বা সেটার ভ্যাকসিনস নিয়ে কাজকর্ম কিন্তু অনেক বেশি মানে লেন্দি হয়ে যাচ্ছে প্রসিডিওরটার মধ্যে। কিন্তু ভাইরাসটার ক্ষেত্রে বলতে গেলে আইডেন্টিফিকেশন, ভাইরাসটা আইডেন্টিফিকেশন ঠিক কীভাবে হয়? একটা ভাইরাসকে মেইনলি যখন আমরা দেখি যে আগে যদি ট্র্যাডিশনালি দেখা হয় যে ভাইরাসকে আমরা দেখছি এখন একটা কিট, যেটা জনসাধারণের কাছে যে একটা মানে যেটাকে আমি বলবো যে মানুষকে দেখছে যে একটা কিটেতে আমি টেস্ট করলে আমার ব্লাডের মধ্যে সেটা পজিটিভ এলো কি নেগেটিভ এলো সেটা দিয়ে আমি ভাইরাসটাকে পজিটিভ আছে কি নেগেটিভ আছে বলে দিতে পারছি। কিন্তু একেবারেই নয়, এটাতে আমরা যেটা দেখতে পাই যে এই ভাইরাসগুলো কিন্তু বিভিন্ন স্ট্রেনে আছে। আমি হয়তো যে কিটটা ইউজ করছি সেই কিটটা যদি একটা যে কোনো ডেফিনেট স্ট্রেনে থাকে তাহলে আমি শুধু সেই স্ট্রেনটাই নেই বা আছে আমি বলতে পারবো হিসাবে। সুতরাং এই কিট ডেভেলপমেন্টটাও কিন্তু আমাদের প্রচুর রিসার্চের উপর ডিপেন্ড করে থাকে। মানে এখন যে কিটে টেস্ট হচ্ছে, ধরুন কারণ রিপোর্ট নেগেটিভ এসছে, ডাজন্ট মিন যে 100% নেগেটিভই হচ্ছে, সেটা অবশ্যই নয়। সেটা আমরা কখনোই বলতে পারি না যে 100% নেগেটিভ, কারণ এটা আমি সবসময় বললাম যে এই ভাইরাসগুলো কিন্তু বিভিন্ন স্ট্রেনে ছড়িয়ে আছে। এখনো পর্যন্ত আমাদের ওই পপুলেশনস ইন্ডিয়ার মধ্যে এই ভাইরাসের দুটো স্ট্রেনসকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করা গেছে, কিন্তু বাকিগুলো যে প্রেজেন্ট নেই বা সেখানেও এখানকার যে আমাদের টেম্পারেচার বা মানে আমাদের ইকোলজিক্যাল যে সিস্টেমের মধ্যে যে সেটা এক্সিস্ট করছে না বা ট্রান্সমিট করে আসতে পারে না, আমরা এটার ব্যাপারে কিন্তু কোনোভাবেই এনশিওর করতে পারি না। সুতরাং এই ধরনের কিটগুলো আমাদের সমস্ত জায়গায় যে পার্টিকুলারলি এই স্টাডিজটা করা হয় RT-PCR, এই ভাইরাসটাকে শনাক্তকরণ করা হয় রিয়েল টাইম PCR এবং তার জিনোমটা এই সিকোয়েন্স করে রিয়েল টাইম PCR দিয়ে তার প্রত্যেকটা মার্কার জিনকে যদি আমরা আইডেন্টিফাই পার্টিকুলার ভাইরাসের সাথে ম্যাচ করাতে পারি তখনই নিয়ে আমরা বলতে পারি যে এই স্যাম্পলসটা পজিটিভ। এই যে RT-PCR যে যন্ত্রটা বলছি এটাও কিন্তু অ্যাভেলেবিলিটি, এটা প্রচুর দাম। যে কোনো আমার কলকাতার চারপাশে হয় বিশেষ কিছু কয়েকটি গবেষণাগারে এই RT-PCR আছে। তো এই RT-PCR-এর কিন্তু এই ইনস্ট্রুমেন্টটা সমস্ত জায়গায় পৌঁছে দিতে হবে, শুধু কিন্তু আরবান নয়, রুরাল। আমার কিন্তু এটা এমন নয় যে ভাইরাসটা শুধু থাকতে পারে, এটা কিন্তু যে কোনো জায়গায় ছড়িয়ে যাচ্ছে। সুতরাং জেলাতেও এটা সমানভাবে এই ধরনের প্রযুক্তিকে কিন্তু ব্যবহার করতে হবে, তবেই আমরা কনফার্মলি বলতে পারবো যে এই ভাইরাসটা দ্বারা আমরা সংক্রামিত হওয়ার কোনো চান্স নেই বা এখানকার পপুলেশনস কোনোভাবেই সংক্রামিত নয়। যারা সংক্রমিত জেনারেলি লক্ষণ বলতে দেখা যায় হাই ফিভার, বমি ভাব, শ্বাসকষ্ট, কাশি ইত্যাদি। ডাক্তার অনেক ক্ষেত্রে বলে থাকেন যে ভাইরাস শরীরে ঢোকার পর সঙ্গে সঙ্গে যে লক্ষণগুলো দেখা যায় না, বেশ কিছুদিন পরে আস্তে আস্তে লক্ষণগুলো ডেভেলপ করতে শুরু করে। এটা কি কী কারণে? হ্যাঁ, এটা একটা ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু এটা নিয়ে কাজ চলছে। যে আমরা রিসেন্ট কালকের রিপোর্ট বলছি যে সেই রিপোর্ট অনুযায়ী, ল্যান্সেটের রিপোর্ট অনুযায়ী, নেশার রিপোর্ট অনুযায়ী আমরা বলতে পারি যে শুধু এই লক্ষণগুলো থাকলেই যে একটা ভাইরাস দ্বারা সংক্রমিত ব্যক্তি তাকে আমরা বলতে পারি তা নয়। এছাড়াও দেখা যাচ্ছে এটার সাথে বিভিন্ন ধরনের যে একটা মানুষ হতে পারে সে মেন্টালি খুব ডিপ্রেসড হয়ে পড়ছে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ভাইরাস দ্বারা একটু সংক্রামিত ওকে। এছাড়াও হতে পারে যে কারোর হাত পা ফুলছে, জয়েন্টে ফুলছে, সেই জয়েন্টগুলো কেন ফুলছে সেটাও কিন্তু ভাইরাস দ্বারা সংক্রামিত। আচ্ছা, মানে শুধু জ্বর কাশি বলে এটা যে কোনো রকম? এটা এতদিন পর্যন্ত ছিল, এটা প্রাইমারি স্টেজেতে আমাদের সেটাই অ্যানালিসিস সেটাই দেখছিলাম। কিন্তু এখন রিসেন্ট সমস্ত স্যাম্পল যত এগোচ্ছে, যত স্টাডিজ বাড়ছে, তত কিন্তু এটা সিমটমেটিক নেচার্সগুলোও কিন্তু ভ্যারিয়েশনস হচ্ছে। এই সমস্ত লক্ষণগুলোর দিকেও কিন্তু আমাদের সমান নজর। এটা বললেন একটু আগে সিমটম, যে শুধুমাত্র প্রাথমিকভাবে জ্বর, সর্দি এরকম না, কোনো কখনো ডিপ্রেশন বা হাত পাকলে নানা রকম সিমটম দেখা দিতে পারে। জানতে হবে স্পেসিফিক্যালি আপনার কাছে, দেখুন একজন পেশেন্ট যে রিয়েলাইজ কীভাবে করবে যে সে অ্যাফেক্টেড কিনা। দেখুন আমাদের দেশের যে পপুলেশন বা যে ডেন্সিটি অফ পপুলেশন, ইন্ডিভিজুয়াল প্রতিটি মানুষকে টেস্ট করানো হয়তো ইনফ্রাস্ট্রাকচারাল কারণে সম্ভব না। তাহলে আইডেন্টিফিকেশন কী করে করা যায় যে কার টেস্টের প্রয়োজন বা কার টেস্টের প্রয়োজন নেই? এটা একেবারেই খুব সঠিক প্রশ্ন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের মতো পপুলেশন কান্ট্রিতে সেই জন্যই কিন্তু হুয়ের গাইডলাইন্সটা পরিষ্কারভাবে বলা আছে যে যেখানে পপুলেশনস এত বেশি সেখানে কিন্তু
কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়ালসের কাছে সেই, যেহেতু আমরা সেই স্যাম্পল নিয়ে তার অ্যাকচুয়ালি কী হয়, ভাইরাস তো থাকে এরোসলসের মধ্যে, বা আমরা যেটা বলছি হাঁচি কাশি, এছাড়াও আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে সেটা ট্রান্সমিট করতে পারছে কিনা যে ফেকাল ম্যাটার্সের দ্বারা, তাহলে সেই স্যাম্পলিংও নেওয়া হবে, নিয়ে তারপর কিন্তু ভাইরাসটার অ্যানালিসিস করা হচ্ছে। সুতরাং এখানে একটা সিমটমেটিক বলতে একজন মানুষের কিন্তু যে কোনো ধরনের যদি অস্বস্তি হয় স্বাভাবিকভাবে, তার থেকেই কিন্তু তাকে সতর্ক হয়ে যেতে হবে। এবং সেই কারণেই আমাদের সবসময় গভর্নমেন্ট লেভেলের যে সতর্কতাগুলো আসছে সেগুলোকে খুব খুব কঠিনভাবে মানতে হবে, মানে খুব কঠোরভাবে, মানে আদারওয়াইজ কিন্তু এই ধরনের মহামারী থেকে এই মুহূর্তে বাঁচবার আমাদের কাছে আর কোনো অল্টারনেটিভ রাস্তা নেই। আমরা যদিও বারবার সেটা শুনছি বিভিন্ন মিডিয়া চ্যানেল, বিভিন্ন পেপারসে, যে আমরা অযথা সেই পার্টিকুলার ইনফরমেশনটা নিয়ে আমরা আতঙ্কিত হব না, কিন্তু তা বলে আমরা যদি এই ধরনের মহামারীর প্রকোপের যদি ভয়ঙ্করতাটা না বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষেই অনেক ক্ষতি হয়ে যাবে। ঠিক এই কারণেই কিন্তু আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্সিংটাকে মেনে চলতে হবে এবং সেটাকে বুঝতে হবে যে কী কারণে আমরা করছি, কোন কোন জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত, কতটা নিজের প্রোটেকশনস নিয়ে থাকা যায়। ঠিক এই জিনিসগুলোকেই তাকে মানতে হবে বা মানুষকে মেনে চলা উচিত। এই ভাইরাসটা কোভিড-19 বা করোনা ভাইরাস, এটা স্প্রেড, এটা কি শুধুমাত্র হিউম্যান ট্রান্সমিশনের মাধ্যমে স্প্রেড হয়, নাকি হাওয়া জল বা ইত্যাদি অন্য কোনোভাবে স্প্রেড হতে পারে? না, এটা নিয়েও এখন প্রচুর রিসার্চ চলছে। এখনো পর্যন্ত আমাদের কাছে যে ইনফরমেশনসটা ছিল যে এটা কিন্তু বাতাসের মাধ্যম দিয়েও এটা ট্রান্সমিট করছে, তবে এখন যে রিসেন্ট রিসার্চে উঠে আসছে যে এটা কিন্তু জলের ড্রপলেট। তার মানে যে ধরুন যে আমাদের লোকালিটিতে প্রচুর ওয়েস্ট ওয়াটার জেনারেট করে, সেটা বিভিন্ন বাড়ির থেকে আসে, বিভিন্ন ইন্ডাস্ট্রি হতে পারে। এখন ইন্ডাস্ট্রি বন্ধ হলেও বিভিন্ন বাড়ি থেকে জমার ইনভার্টার হতে পারে, এই ওয়াটার্সগুলো, যে এই ফ্যাক্টর ম্যাটার্সগুলোর থেকে যে ওয়েস্ট ওয়াটার্সে এসে মিশছে বা যে সমস্ত এরিয়াগুলো থেকে সেগুলো যাচ্ছে, সেগুলো যে সংক্রামিত করছে না সেটা সম্বন্ধে কিন্তু এখন আমরা কোনো ফাইনাল ডিসিশনসে আসা যাচ্ছে না। সুতরাং সংক্রমণের যে ট্রান্সমিশনস, এটা নিয়ে কিন্তু প্রচুর কাজের দরকার আছে। যে দ্য মোড অফ ট্রান্সমিশনস, মানে কীভাবে একটা ভাইরাস আর একটা ভাইরাসের আর একটা মানুষের দেহে যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছিলাম যে যে সমস্ত মানুষেরা যাদের হার্টের ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, বা এখন রিসেন্ট দেখা যাচ্ছে যে যাদের পেটের বিভিন্ন সমস্যা, মানে এন্টারিক প্রবলেমস যেগুলো আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভাইরাসের স্প্রেডিং ক্যাপাসিটিটা অনেক দ্বিগুণ বেশি। সুতরাং সেই সমস্ত মানুষরা যারা এই ধরনের মেডিসিনস খায় বা নেয় বা যারা ভুক্তভোগী, তারা কিন্তু এই ধরনের মানে আরো বেশি প্রোটেকশন থাকতে হবে তাকে। একদমই তাই, মানে প্রোটেকশনস নিজেকেই নিতে হবে এবং সেই এক্সপোজারে যতটা কম যাওয়া যায় সেই চিন্তাই। একদম। আর যেসব একটা কথা শুনে যে বিভিন্ন সার্ফেসের উপর ভাইরাসের আইনি, মানে কোথাও বলা হয় যে পিচবোর্ডের উপর এত ঘন্টা দিন থাকতে পারে, স্টেনলেস স্টিলে এতদিন থাকতে পারে, এর কোনো ব্যাখ্যা বা এর কোনো সত্যতা যেতে বলে? হ্যাঁ, নিশ্চয়ই, এটা তো একটা ভাইরাসের লংজিভিটি। এই লংজিভিটি স্টাডিজগুলো অবশ্যই তার একটা সাইন্টিফিক বেস আছে এবং সেটা বিভিন্ন কিছু করা হচ্ছে। আমি একটা জিনিস বললাম যে ভাইরাসটা আসলে কি, ভাইরাস হচ্ছে কিন্তু একটা লাইফ আর আনলাইফ বডি কিন্তু একটা মানে মধ্যবর্তী বস্তু। সুতরাং এটা যখন লাইফ বডির সংস্পর্শে আসছে তখন কিন্তু এর ক্রিয়া প্রতিক্রিয়াটা শুরু হচ্ছে। ঠিক তার আগে পর্যন্ত কিন্তু এই ভাইরাসটা একদম নির্জীবভাবে পড়ে থাকছে। সেটা একটা হতে পারে যে পথের ধুলোর মধ্যেও পড়ে থাকতে পারে, সেটা পড়ে থাকতে পারে আপনার বাসনপত্রের মধ্যেও পড়ে থাকতে পারে, সেটা আমার বিভিন্ন এই মোবাইলের মধ্যেও ক্যারি ফরওয়ার্ড হতে পারে, কারণ আমরা মোবাইল নিয়ে সারাক্ষণ কথা বলছি, আমার এয়ারোসল থেকেও সেটা ট্রান্সমিট হতে পারে। সুতরাং এটার যে ট্রান্সমিশনস বা সমস্ত কিছু কিন্তু এটা সাংঘাতিকভাবেই স্প্রেড করতে পারে। সুতরাং এই সমস্ত বস্তুগুলো যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয়তে ইউজ করছি, সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটার দিকে প্রচণ্ডভাবে স্ট্রেস দেওয়া উচিত এই মুহূর্তে। আরেকটা জিনিস মাঝখানে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল, সেটা নাকি চা খেলে কোভিড-19 খালিকে প্রোটেক্ট করা যেতে পারে, এর কোনো সত্যতা? হ্যাঁ,
দেখুন, এটা বিভিন্ন ধরনের চায়ের মধ্যে আমাদের যেটা থাকে যে বিভিন্ন ধরনের ট্যানিংস থাকছে, যেটা বিভিন্ন সেকেন্ডারি মেটাবলাইটস। এটা শুধু চা নয়, পরবর্তীকালে আমি রিসার্চ করছে বিভিন্ন প্লান্ট এক্সট্রাক্টের মধ্যেই এই কোভিড-19 যে সার্ফেসের বাইরের যে প্রোটিনসগুলো, যে প্রোটিনগুলো আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষের শরীরের সাথে গিয়ে তার AC2 রিসেপ্টরটাকে মেনলি এফেক্ট করছে, সেই প্রোটিনগুলোর সাথে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। এই জায়গাটার জন্যই বলা হচ্ছে যে চা হয়তো খেলে পরে তার ক্ষেত্রে সুবিধা হবে। সবসময় মনে রাখতে হবে যে আমাদের বডিতে যেন ইমিউনিটিটা বেশি থাকে। সেটা একটা মানুষের সাথে আর একটা মানুষের ইমিউনিটির কিন্তু ভ্যারিয়েশন থাকে। আপনার হয়তো একটা কোল্ড এরিয়াতে গেলে যেমনভাবে আপনি তার রিয়াকশনস দেখান বা ডিফেন্স মেকানিজম থাকে, আর একটা মানুষের তার থেকে আলাদা হতেই পারে। সুতরাং প্রত্যেকটা মানুষকেই এখন বিভিন্নভাবে তার নিজস্ব ইমিউনিটি পাওয়ারটাকে ঠিক রাখতে হবে। তার জন্য প্রয়োজন সঠিক খাওয়া দাওয়া করা। শুধু চায়ের মতো বস্তু নয়, এছাড়াও আমাদের যে সমস্ত খাওয়া দাওয়া খেলে আমাদের ইমিউনিটিটা থাকবে, সেই জায়গাটাকে আপনাকে প্রোটেকশনস দিয়ে রাখতে হবে। এটাই লস। একদম শেষের দিকে একদম জানতে যাবো একটু একদম মানে কোভিড অ্যাফেকশন ব্যাপারটা একটু বাইরে এসে, সেটা হচ্ছে এই যেহেতু এখন একটা দীর্ঘদিন লকডাউন চলছে, কোয়ারেন্টাইনে আছে মানুষজন, তো সেক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্টের চলাচল অনেকটা কম এবং বিভিন্ন কারখানাগুলো বন্ধ। এখানে কারখানার যে ধোঁয়া বা যেটা এক্সিট করছে সেটাও সংখ্যা অনেক কমে গেছে। সেদিক থেকে কিন্তু প্রকৃতির উপর খানিকটা একটা পজিটিভ সাইড পড়ছে। তো কী কী ডেভেলপমেন্ট, ইতিবাচক কী প্রভাব পড়ছে কোভিড এর ক্ষেত্রে? নিশ্চয়ই এটা খুব মানে একটা আশাব্যঞ্জক একটা দিক, যেটা কোভিডের এত বেশি নেগেটিভ এরিয়াতে আমরা ডিসকাশনস করেছি যে কোভিড এত মানুষকে, আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ সারা পৃথিবী জুড়ে কিন্তু এই কোভিড দ্বারা এফেক্টেড, এবং সেখানে সংক্রমণ দিনে দিনে বাড়ছে। আর সেখানে আমরা কখনোই তার একটা আশার আলো পাচ্ছি না যে কোনো ভ্যাকসিনস বা কোনো মেডিসিনস। প্রত্যেকটা দিন সকালবেলা উঠে আমরা শুধু সেটা খুঁজেতে থাকছি। কিন্তু সেখান থেকে ঠিক একটা যেটা আমাদের কাছে আশার আলো, যে সত্যি এই লকডাউনটা হওয়ার ফলে কিন্তু পরিবেশের অনেক পরিবর্তন এসেছে। এটা আমরা বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মানুষ নিজে অনুভব করেছে যে এই পরিবর্তনটা এসেছে, এবং এই পরিবর্তনটা যথেষ্ট কিন্তু একটা আশাব্যঞ্জক একটা পরিবর্তন। এখানে আমরা দেখতে পাই যে AQI ইন্ডেক্স, যেটা পরিবেশের কিন্তু এই এয়ার পলিউশনসের একটা মেন প্যারামিটার, এটা প্রচণ্ডভাবে কমেছে। সুতরাং যেটা আমরা দেখেছি যে আজ থেকে 4 মাস 6 মাস আগে পর্যন্ত বিভিন্ন মেট্রোপলিটন সিটিজের চোখ মুখে লোকের ভাঁজ করে যেত যে কীভাবে রাস্তায় বেরোবে, কীভাবে পলিউশনসের মধ্যে নিজেকে টিকিয়ে রাখবেন। সেখানে কিন্তু আজকে এটা আশার আলো যে AQI ইন্ডেক্স প্রচুর ফল করেছে। কেন করছে? কারণ অবশ্যই যে রাস্তার যে গাড়ি চলে, সেই গাড়ির কিন্তু সংখ্যা একেবারেই কিন্তু এই গাড়ির থেকে যে গ্যাসগুলো বেরোয় সেগুলো কিন্তু নাইট্রোজেন অক্সাইড, যে NO2 বা কার্বন মনোক্সাইড, এগুলোর লেভেলও প্রচুরভাবে বাতাসে কমেছে। এটা একটা আশার দিক। তবে আমি একটা জিনিস সবসময় বলবো, যে জায়গাটা আমরা ডিসকাশনস করছিলাম, যে এর যে লকডাউনটা একটু কাটবেই, তারপর কিন্তু হঠাৎ করে এই ধরনের প্যারামিটার্সগুলো আবার বেড়ে যেতে পারে বাতাসে। সুতরাং তার জন্য কিন্তু সেই প্রোটেকশনসটা নিজেদের মধ্যে রাখতে হবে। যে কারণ একটা জায়গায় আমরা দেখি যে পরিবেশ কিন্তু এখন এমন আছে যে প্রত্যেকে খুব ভালো আছে, বা আমরা দেখছি পাখিদের ডাক, চারদিকে বিভিন্ন ধরনের গাছের পাতা সজীব লাগে এখন রাস্তায় বেরোলে, স্বাভাবিক একদমই তাই। কিন্তু ঠিক তারপরে যে এই যে রিবুটিংটা অবভিয়াসলি ভালো, কিন্তু তারপরে তার চরিত্রগত আর কোনো পরিবর্তন হতে পারে কি না, বা সেই সমস্ত জীবগুলো যেগুলো পরিবেশের সাথে খাপ খাইয়ে আছে সেগুলোই বা তার পরিবর্তন কিছু আসবে কিনা, সেই জায়গাটাকেও কিন্তু একটু জোর দিতে হবে বা দেখা উচিত তার বিহেভিয়ারের পরিবর্তন কিছু আসছে। একদম শেষে যে লাস্ট আমি জানতে চাই আপনার কাছে, আপনার কি মনে হয় যেগুলো প্রশ্ন করেন যে গভর্নমেন্টের এই মুহূর্তে কী কী মেজার নেওয়া উচিত এই প্যারাডাইমিক ব্যাপারটাকে আটকানোর জন্য বা সংক্রমণটাকে আটকানোর জন্য গভর্নমেন্টের এই মুহূর্তে কী কী মেজার নেওয়া উচিত? দেখুন, এখনো পর্যন্ত এই ধরনের প্যান্ডেমিক কন্ট্রোল করার জন্য, এত বিশাল জনসংখ্যার একটা দেশকে কন্ট্রোল করার জন্য যে পদক্ষেপটা নেওয়া হয়েছে, এই লকডাউন, এটার আর কোনো বিকল্প নেই। আরও স্ট্রিক্ট রেগুলেশনসের দ্বারা এই লকডাউনটাকে কিন্তু আমাদের মেনটেন করতে হবে। কারণ আমাদের কাছে এখনও পর্যন্ত সারা গ্রাম, শুধু আরবান এরিয়াতে নয়, বললাম সারা গ্রামে গ্রামে, ডিস্ট্রিক্টে আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার এখনও পর্যন্ত এই মুহূর্তে আমাদের গড়ে তোলা খুব অসম্ভব ব্যাপার।
যে সেই আরটিপিসিআর বলুন বা কিট বলুন বা ডিফারেন্ট টাইপসের ভ্যাকসিনস বলুন এই মুহূর্তে পৌঁছে দেবে। সুতরাং এটার জন্য একটা মাস অ্যাওয়ারনেস, অনলি এই মাস অ্যাওয়ারনেস বা পরিবেশ বা ভাইরাস সচেতনতা, এটাই মানুষকে বুঝতে হবে আর নিজেকে প্রোটেকশনসটা রাখতে হবে। গভর্নমেন্ট পলিসি মেকার্সরা প্রত্যেকেই প্রত্যেক দিন আমাদের গাইডলাইন্স দিচ্ছে এবং সেই গাইডলাইন্সগুলো কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে। এবং সেটা ফলো করতে আমাদেরই, আমাদের সাধারণ মানুষের দায়িত্ব সেই আমরা যেটা ফলো করে যেটা চলতে পারি। হ্যাঁ, আরও একটা জিনিস যে কোনো জিনিসে এই ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের বিজ্ঞানের দিকে যে কোনো জিনিসের ডেভেলপমেন্টের জন্য সঠিক পরিসংখ্যানের খুব দরকার হয়। যে কোনো জিনিসকে আপনি প্রেডিকশনস করতে গেলেন তাকেও কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল মডেলে দিতে গেলে পরে আপনি আজকে বলতে পারেন যে কবে ভ্যাকসিন প্রস্তুত হবে, সেটার আগে আপনাকে দেখতে হবে যে এখানে কী কী স্ট্রেন আছে বা স্ট্রেনগুলোর কোনো ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হচ্ছে কিনা। সুতরাং তারপরেই আপনি বলতে পারবেন যে আমি এখানে 6 মাস বাদে কি 1 বছর বাদে আমি যদি একটা ভ্যাকসিন আনি তবেই পপুলেশনসকে আমি বলতে পারবো করোনা ফ্রি। কিন্তু আমার কাছে যেহেতু এখনো পর্যন্ত সেই ডেটাটাই ক্লিয়ার নেই যে আমার এখানে সমস্ত পপুলেশনসের মধ্যে আদৌ করোনার ব্যাপক হয়ে আছে কিনা বা ক্যারিয়ার কেউ আছে কিনা, সেই ধরনের কিট বা সেই ধরনের আমার আরটিপিসিআর যেগুলো আমি বললাম ইনস্ট্রুমেন্টেশন ফ্যাসিলিটিগুলো আমরা দিয়ে উঠতে পারছি না বা দেখে উঠতে পারছি না। সুতরাং আমাদের কাছে কিন্তু সঠিক ডেটা এখনো নেই এবং যার উপর ভিত্তি করে কোনো স্ট্যাটিস্টিক্যাল মডেল অনুযায়ী আপনি বলতে পারবেন যে এত দিন পরে আমরা করোনা ফ্রি হব। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে এখন অল্টারনেটিভলি, যেটা যে কোনো প্যান্ডেমিক বা এপিডেমিকের জন্যই এটা WHO গাইডলাইন্স যে সোশ্যাল ডিস্টেন্সিং। কারণ আমি বললাম যে এই ধরনের ভাইরাসের প্রাদুর্ভাব কিন্তু এই প্রথম নয়, আগেও হয়েছে। সুতরাং এটাই ছিল রুলস যে এইভাবেই সোশ্যাল ডিস্টেন্সিং, আইসোলেশনস করে রাখা, নিজেকে আইসোলেট করে রাখা, কোনো এরিয়াকে আইসোলেট করে রাখা, সেভাবেই কিন্তু এই প্রাদুর্ভাব থেকে আমরা বাঁচতে পারবো। সুতরাং এটাই মনে রাখতে হবে। সেটাই সোশ্যাল ডিস্টেন্সিং, যেটা বারবার সরকার বিভিন্ন জায়গায় বলছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরাও আপনাদের কাছে বারবার বলছি। আপনাকে নিজেকে সুরক্ষিত রাখতে গেলে সবার আগে নিজে সতর্ক হতে হবে। আপনার করোনা ভাইরাস আপনাকে অ্যাফেক্ট করতে পারবেন না, আপনি নিজে দুবার বাইরে বেরোচ্ছেন বাড়ি থেকে, ভাবছেন হয়তো কিছু হবে না, কিন্তু কখন আপনার উপর রয়েছে ভাইরাসের কোপ পড়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনারা সরকারের সমস্ত নির্দেশিকা মেনে চলুন, লকডাউন পালন করুন এবং অবশ্যই বাইরে বেরোলেও সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। আমি দেব আবারও ফিরে আসবো অন্য কোনো আলোচনা নিয়ে, অন্য কোনো পর্বে। ততক্ষণের জন্য নমস্কার।